এক সময়ের কথা, একটা রাজ্যে মংরু নামের একজন ব্যক্তি থাকত। মংরু অনেক বড় শাহুকার ছিল। সে টাকা দিয়ে যতটা ধনী ছিল, মন থেকে ততটাই নোংরা। সে যত টাকাই উধার দিত, তার থেকে অনেক বেশি করও নিত, আর গরিবদের পয়সা বা জমিন ওদের থেকে ছিনিয়ে নিত। আজ তার ওখানে হিমাংশু কিছু টাকা উধার চাইতে এসেছিল। শাহুকার দাদা, কিছু পয়সা লাগতো আর কি। আমার কদিন পরে বোনের বিয়ে রয়েছে, তো তাই। দেখো, সুদ হিসেবে কিন্তু 50% লাগবে, আর তোমার বাড়ি আর জমি আমার কাছে বাঁধা রেখে যাও। 50%? এত সুদ আপনাকে আমি কোত্থেকে দেবো? এ তো অনেক বেশি। সুদ একটু কম করুন না। না না, পয়সা যদি নিতে চাও তাহলে সুদ দাও আর জমি বাঁধা দিয়ে যাও, আর না হলে চলে যাও, আমার কাছে এত সময় নেই। হিমাংশু মন খারাপ করে ওখান থেকে চলে যায় আর সোজা মন্ত্রী বিভীষণের বাড়িতে যায়। মন্ত্রী বিভীষণ খুব উদার ব্যক্তি ছিলেন। হিমাংশু মন্ত্রীর কাছে সাহায্য চাইতে ওনার কাছে গিয়েছিল। প্রণাম মন্ত্রী মশাই। প্রণাম। তোমায় দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। বলো, কি হয়েছে? বলো বলো। মন্ত্রী মশাই, ভীষণ বড় একটা বিপদ এসেছে। আগামী মাসে বোনের বিয়ে রয়েছে, আর বিয়ের জন্য এখনো পয়সা জোগাড় করতে পারিনি। শাহুকার মশাইয়ের কাছে গেলাম, উনি 50% সুদ চাইছেন আমার কাছে। তার উপর জমি জায়গা বাড়ি সব বাঁধা চাইছে। 50%? এ তো দেখছি একেবারে লুট রাজত্ব চলছে। তুমি চিন্তা করো না তো, আমি মহারাজের সাথে কথা বলে কালকে সকালে তোমার বাড়িতে পয়সা পৌঁছে দেব, যা তোমাকে ফেরত দিতে হবে না, বুঝেছো? আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। এবার যাও আর নিশ্চিন্ত হয়ে ব্যবস্থা নাও সব। হিমাংশু ওখান থেকে খুশি হয়ে চলে যায়। বিভূষণ একজন খুব ভালো ব্যক্তি ছিলেন, আর তাকে মংরুর মতো লোক একেবারেই পছন্দ হতো না। বিভূষণের মনে একটা খুব ভালো প্ল্যান আসে, আর সে হাসতে শুরু করে। বিভূষণ সোজা মংরুর বাড়িতে যায়। আসুন মন্ত্রী মশাই, বলুন বলুন, তা কি দরকারে এসেছেন বলুন তো। আরে শাহুকার বাবু, দুটো বাসন লাগতো। আসলে আমার বাড়িতে ভোজের একটা কার্যকলাপ রয়েছে, তাই কিছু বাসন কোসন কম পড়েছে তো। ঠিক আছে, 5টা স্বর্ণ মুদ্রা লাগবে, কিন্তু আমি ভাড়া ছাড়া কোনো জিনিসপত্র কাউকে দিই না। আর যদি দুদিনের মধ্যে বাসন না ফেরত দাও, তাহলে ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আর দিনের পর দিন বাড়তে থাকবে কিন্তু, যেমনটা আপনি বলবেন। বিভূষণ মংরুর লোভ দেখে খুব আশ্চর্য হন, কিন্তু উনি তাকে কিছুই বলে না, আর তার ভাড়া দিয়ে আর ওখান থেকে চলে যান। 2 দিন কেটে যায়, আর বিভূষণ ওই বাসনগুলো ফেরত দিতে চলে আসে। তখন তার সাথে তাদের মতোই দেখতে দুটো আরো বাসন নিয়ে চলে আসে। আপনি যে দুটো বড় বাসন দিলেন না, ওই বাসন দুটো কালকে দুটো বাচ্চা দিয়েছে, এগুলো আপনি রেখে দিন। হ্যাঁ, বাসনগুলো বাচ্চা দিয়েছে আগে, তাও আবার দুটো, এই দেখুন না। মংরু আগে তো আশ্চর্য হয়, তারপর সে হাসতে হাসতে দুটো বাসনই রেখে নেয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগে, এবার তাহলে আমি চলি। এইটুকু বলে বিভূষণ ওখান থেকে চলে যায়। কি বোকা লোক রে বাবা, যে ছোট বাসনগুলো আমাকে দিয়ে চলে গেল। আরে বাসন কোসন আবার বাচ্চা হয় নাকি? মংরু ভাবল যে সে মন্ত্রীকে বিনা ঠক করেই ঠকে ফেলেছে, আর সে খুব খুশি হয়ে ওঠে। কিছু সময় কেটে যায়, আর এই কথাটা রাজার কানেও চলে যায়। উনি এর ভেদ জানার জন্য নিজের মন্ত্রীকে নিজের কক্ষে ডেকে পাঠান। বিভূষণ, এসব আমি কি শুনছি? এই বাসনের গল্পটা কি বলো তো? আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম। না মহারাজ, এটা তো শুধুমাত্র একটা প্রথম চাল দিয়েছি, দ্বিতীয় চাল তো এখনো বাকি রয়েছে। আচ্ছা, আমাকে বলো দ্বিতীয় চালটা কি? সেটা আপনি নিজেই দেখতে পাবেন মহারাজ। সোনার থেকে বেশি আনন্দ তো নিজের চোখে দেখাতে পাবেন। ঠিক আছে, অপেক্ষা রইল তাহলে তোমার দ্বিতীয় চালের। কিন্তু শাহুকার কি এমন করেছে বলো তো? যখন আমি কয়েকদিন আগে একটা মেয়ের বিয়ের জন্য পয়সা চেয়েছিলাম না, সেই দিন আমি বুঝতে পারলাম যে এই শাহুকার লোকজনের কাছ থেকে বেশি সুদে পয়সা নিয়ে লুট করছে। আচ্ছা, তাহলে এই হলো আসল ব্যাপার। আজ্ঞে মহারাজ, এবার তাহলে আমি চলি, দ্বিতীয় চালের সময় হয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও, খুব তাড়াতাড়ি দেখা হবে।
আগে মহারাজ। এইটুকু বলে বিভীষণ ওখান থেকে সোজা মঙ্গরুর বাড়িতে আবার বাসন চাইতে চলে যায়। প্রণাম শাহুকার মশাই, এইবার আমি কিছু বড় বাসন নিতে এসেছি। বড় ভোজ রেখেছি তো এইবারে আমি, তার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে আমাকে। আরে বাহ, আপনার বাসন লাগবে তাহলে? আপনাকে জিনিসপত্র দিয়ে আমার খুব ভাল লাগে। আজকালকার দিনে আপনার মতন সৎ মানুষ আর কোথায় পাওয়া যায় বলুন? আপনি তো আমার বাসনের বাচ্চাও পর্যন্ত দিয়ে গেছেন। না হলে তো লোকজন তো নামও নেয় না, তারপর আবার নিজের কাছে রেখে নেয়। আরে কোনো ব্যাপার না, সততার মধ্যেই তো আনন্দ। একদম ঠিক কথা বলেছেন আপনি মন্ত্রীমশাই। আপনি এই বাসনগুলোকে নিয়ে যান, কারণ এই বাসনগুলো তো বাচ্চা দেবে। আমার পুরো বিশ্বাস আছে যখন দুদিন পরে আপনি এগুলো ফেরত দিতে আসবেন না, তখন এই বাচ্চাগুলো সঙ্গে থাকবে এদের। তাই বুঝি? খুবই আনন্দের কথা কিন্তু এটা। আমি অবশ্যই দুদিন পরে আপনাকে এগুলো ফেরত দিয়ে দেব, আর এদের ভালো করে দেখাশোনাও করব। ঠিক আছে, আমি তাহলে চলি। যেই মাত্র বিভূষণ গরুর গাড়িতে বাসন রাখতে শুরু করে, মঙ্গরু আওয়াজ দেয়। আরে মন্ত্রীমশাই, এর জন্য 20টা স্বর্ণ মুদ্রা হয়েছে, সেটা তো দিয়ে যান। ক্ষমা করবেন শাহুকার মশাই, আমি ভুলে গিয়েছিলাম আর কি। এই নিন। বিভূষণ 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় আর দুটো বড় বাসন নিয়ে ওখান থেকে চলে যায়। মঙ্গরু নিজেকে বলে ওঠে, সত্যি মূর্খ বেটা। যেমন বললাম তেমন হয়ে গেল, যেন বাসনগুলো বাচ্চা দেয়। আমার আর কি, আমার তো শুধু আমার পয়সার নতুন বাসন কোসন লেগে যাক। মঙ্গরু খুব জোরে জোরে হাসে, কিন্তু সে জানতো না যে সে নিজেরই লোভের বিছানো জালে ফাঁসতে চলেছে। 2 দিন কেটে যায় আর মঙ্গরু নিজের বাড়িতে বসে তার অপেক্ষা করতে শুরু করে। এই মন্ত্রী পর্যায়ে এখনো এলো না কেন? আজকে এলে পরে খুব ভালো হবে কিন্তু, আর যদি না আসে তাহলেই বাকি। সুদের পয়সা তো আমি পাবোই পাবো। দেখতে দেখতেই 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু বিভূষণ বাসন ফেরত দিতে আসলোই না। এখন মঙ্গরু আর অপেক্ষা করল না, আর সে বিভূষণের বাড়িতে চলে যায়। ও, আপনি এসে গেছেন? মন্ত্রীমশাই, আপনি এখনো পর্যন্ত আমার বাসনগুলো ফেরত দিলেন না তো? কোথায় আমার বাসন কোসন আর বাচ্চাগুলো? আসলে সেই বিষয়ে কথা বলতে চাইছিলাম আপনার সাথে। আমার কাছে একটা খুবই দুঃখের খবর রয়েছে। তার মানে কিরকম দুঃখের খবর? আপনার সমস্ত বাসনকোসন কালকে বাচ্চা দেওয়ার সময় মারা গেছে। এখন আমি ওগুলোকে কি করে ফেরত দেব বলুন তো? বিভূষণ খুব দুঃখ করে বলে, আর মঙ্গরুর রাগ এখন প্রচন্ড বেড়ে গেছিল। এসব কি আজেবাজে কথা বলছেন? আরে বাসন আবার কখনো বাচ্চা দেয় নাকি? এরকম কখনো শুনেছেন? আগে অবশ্যই শুনেছি, আর দেখিয়েছিও। কোথায় শুনেছেন? আপনার মুখ থেকেই তো শুনেছি আমি। আপনি ভুলে গেছেন কিরকম সেই দিনকে আপনি আমার কাছ থেকে বাসনের 2টো বাচ্চা নিয়েছিলেন? তারপর আমি যখন আবার বাসন চাইতে আসি, তখন আপনি বলেন যে আপনার বাসনগুলো নাকি বাচ্চা দেবে, তা আমি ভালো করে যেন খেয়াল রাখি। এই চুপ করো তো, আমার সাথে আজেবাজে বকো না, আর আমার বাসনগুলো ফেরত দাও। এ কি কথা বলছেন আপনি? যখন ওরা মরে গেছে কি করে ফেরত দেবো এখন? আমার সাথে চলো তুমি, এর সিদ্ধান্ত মহারাজও নেবে, ঠিক আছে? আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ঠিক আছে, চলো, আমি তো বলিনি যাবো না, চলো, আজকেই এর ফয়সালা হয়ে যাবে তাহলে। কথাবার্তা এখন লড়াইয়ে পরিবর্তিত হয়, আর ব্যাপারটা মহারাজ পর্যন্ত পৌঁছায়। দুজনকেই ওনার কক্ষে ডেকে পাঠানো হয়। 2 জন সৈনিক রাজার সাথে উপস্থিত ছিল, আর রাজা নিজের কক্ষে বসেছিলেন। মহারাজ ভেতর থেকে খুব খুশি ছিলেন, কারণ ওনার মন্ত্রী কিছু নতুন খেলা খেলেছিল। বলো, তোমাদের কি হয়েছে বলো তো, যে তোমাদেরকে এখানে আসতে হলো? মহারাজ, আমি কয়েকদিন আগেই আমার বাসন কুসন দিয়েছিলাম এনাকে। মন্ত্রীমশাই বললেন যে উনি ভোজ দিতে চান, সেই জন্য বাসনগুলো নেন, আর এখন সেগুলো ফেরত দিচ্ছেন না, নামও নিচ্ছেন না। আচ্ছা, তা এই ব্যাপারে তুমি কি বলতে চাও বিভূষণ? মহারাজ, এনাকে আমি বলেছিলাম যে এনার বাসনকোসন বাচ্চা দেওয়ার সময় মারা যায়, তাহলে কি করে ফেরত দেব? আমার একটা কথাতে শুনছেও না, শুধু নিজের কথাই বলে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এনার নিজের বাসনগুলোকে একেবারে ভালোই বাসে না। আরে কি আজেবাজে কথা বলছো? বাচ্চা তো মানুষের হয়, বাসনের আবার হয় নাকি?
আর যখন বাসন বাচ্চা দিতেই পারে না, তাহলে বাচ্চা দেওয়ার সময় মারা যাবে কি করে? এ আপনি কি কথা বলছেন? কিছুদিন আগেই তো আমি আপনাকে দুটো বাসনের বাচ্চা দিয়েছিলাম। তখন আপনি প্রশ্ন না করেই তো রেখে দিলেন নিজের কাছে। আর সেদিনকেও তো আপনি বললেন যে আপনার বাসন কোসন নাকি বাচ্চা দেবে, তাই আমি যেন ভালো করে খেয়াল রাখি তাদের। শাহুকার, এটা হয়েছে আমিও শুনেছি, কিন্তু তুমি তো এটা বলছো যে বাসন কোসন বাচ্চা দেয় না, তাহলে সে মরতে পারে কি করে? তাহলে মন্ত্রীর কাছ থেকে তুমি সেই দুটো বাসন কেন নিয়েছিলে সেদিন? আমি আসলে শুধু তাই নয়, আমি তো এটাও শুনেছি যে তুমি লোকজনের কাছ থেকে অনেক বেশি সুদে পয়সা দাও, তাই না? এই রাজ্যে সুদে পয়সা দেওয়ারও একটা নিয়ম রয়েছে, বুঝেছো? তুমি লোকজনকে লুট করছো, ওদের বিপদের সুযোগ নিচ্ছ তুমি। ক্ষমা করুন মহারাজ। ক্ষমা নয়, দণ্ড দেওয়া হবে তোমাকে। শাহুকারকে 1 মাসের জন্য কারাগারে বন্দি করে দাও। মংরু নিজেরই লোভের জালে ফেঁসে গিয়েছিল, আর বিভূষণ মংরুকে এরকম শাস্তি দেওয়ালো যে এখন সে কাউকে লোটার চেষ্টাও করবে না। সত্যিই তোমার কোনো জবাব নেই বিভূষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ।